দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি লাইভ সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শ্রোতা জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যত বাধা আসুক অল্পতের অর্থ গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোটা বিরোধীদের আন্দোলনে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে সরকারের কঠোর সমালোচনা। গ্রাহকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের প্রিপেইড মিটার। মূল রিডিং জটিল পদ্ধতি এবং বুকিংয়ের বিলের কারণে ভোগান্তি চরমে। এবং টানা বৃষ্টি বন্ধ হলেও দেশের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি, জলাবদ্ধতায় ভোগান্তিতে লাখো মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন রাজনীতির রাজনীতি। যারা দলের নিবেদিত তাদের জন্য তারা নিবেদিত না। এখন ওপেন সিক্রেট হয়ে গেছে টাকা পয়সা লেনদেন। বাস্তব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব আসতেছেন না। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। কোনো ষড়যন্ত্র বাধাগ্রস্ত করতে পারবে না এদেশের উন্নয়নের অগ্রযাত্রা। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু বাস্তবায়নে শুরু থেকে নানান বাধা বিপত্তির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, যারা বাধা দিতে চেয়েছিল পদ্মা সেতু হওয়ার পর তারা এখন বাংলাদেশকে সমীহ করে। মাওয়া থেকে আমাদের সিনিয়র রিপোর্টার রাকিব হাসানের রিপোর্ট। নদী শাসন সহ বেশ কিছু কাজ অসমাপ্ত রেখেই 2022 সালের 25 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনের 2 বছর পর 2024 সালের 23 জুন শেষ হয়েছে এই প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ। নির্ধারিত সময়ে প্রকল্পটিতে সাশ্রয় হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পদ্মা সেতু নির্মাণের ইতিহাস তুলে ধরে এর সাথে জড়িতদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। পদ্মা সেতু অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ডক্টর ইউনূসের সম্পৃক্ততার কথা জানিয়ে শেখ হাসিনা তুলে ধরেন এর পেছনের ইতিহাস। যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবা ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল, এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্যান্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও জানান সরকার প্রধান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ উন্মোচিত হয়েছে। যত বাধাই আসুক তা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 2 বছরে এই সেতু থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। শতভাগ শেষ হলো স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ। এই উপলক্ষে আয়োজিত সুধীর সমাবেশ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের একটি সিদ্ধান্তই বিশ্বের কাছে পাল্টে দিয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। পদ্মা সেতু মাওয়া প্রান্ত থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীতে এক সমাবেশে তারা সমর্থনের কথা ঘোষণা করেন। সম্প্রতি ভারতের সাথে করা সমঝোতা চুক্তিগুলোতে দেশের কোনো লাভ হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিনিধিত্ব না করে ভারতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করছে বলেও অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের মধ্যে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। পর্যন্ত ট্রানজিট যে করিডোর দিয়েছেন তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে, বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হয়েছে, নিরাপত্তার দিক থেকে কিভাবে লাভবান হয়েছে, কোনোভাবে বাংলাদেশ লাভবান হয় নাই। শীর্ষ নেতাদের অভিযোগ, দেশের স্বার্থবিরোধী সমঝোতা করেছে আওয়ামী লীগ সরকার। যেটা করলেন এটা সবাই বলেছে, আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন। ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে? সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছে। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না, জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি। এখন কেন এই রকম করে একটা করিডোর দিলেন তার যুক্তি দেখার। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মন্তব্য করেন মঞ্চের শীর্ষ নেতারা। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ফুসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারাদারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। সরকারের বিরুদ্ধে সব শ্রেণীর মানুষ জেগে উঠেছে বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। ওদেরকে বিদায় দেওয়া ছাড়া আমরা আমাদের বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না। গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানো পল্টন মোড় গিয়ে শেষ হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রিপেইড মিটার এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রিপেইড গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 2017 সাল থেকে চালু হওয়ার পর থেকে মিটারের ত্রুটি, জটিল পদ্ধতি এবং হুট করে টাকা কেটে নেওয়া সহ অটোমেটিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার নজির রয়েছে অহরহ। তবে বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, প্রিপেইড মিটার ভোগান্তি নয়, বরং না বোঝার চর্চার কারণেই ভোগান্তি বলছেন গ্রাহকরা। রাজীব ও মনির হোসেনের ক্যামেরায় আবু সাইদ ওপর রিপোর্ট। বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমাতে ও স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে সারা দেশে পিডিবির মিটারের বদলে স্থাপন করা হয় ডিজিটাল প্রিপেড মিটারের। তবে এই মিটার এখন সুবিধার চেয়ে আর্থিক ক্ষতিসহ উল্টো ভোগান্তিতে পরিণত হয়েছে। টাকা থাকলে বিদ্যুৎ আর না থাকলে অন্ধকার। আর লোডশেডিং বিড়ম্বনার গল্প তো অনেক পুরনো। আর এছাড়াও ভোল্টেজ আপডাউন, প্রিপেড মিটারের ব্যাটারি নষ্ট হওয়া সহ নানা বিড়ম্বনা তো আছেই। সাথে যুক্ত হয়েছে মিটারে টাকা লোড করতে বাটন চেপে কোড দেওয়ার ভোগান্তি। 500 টাকা ঢুকালে আমি মিটারে পাই 350 টাকা। ব্যাট ম্যাট এগুলো দেখায় আমার মিটার থাকে 350 টাকা। আমরা যদি 1000 টাকা ভরি মানে রিচার্জ করি, তাহলে দেখা যায় ভ্যাট নেওয়া যায় 28 টাকার মতো, রিবেট চার্জ নেয় 4 টাকা, বাকি চার্জ নেওয়া হলো রেন্টের। তো রেন্টটা আসলে কিসের? এটা তো আমাদেরই মিটার। তো আমাদের মিটার আমরা কি কেন ভাড়া দিব? সেটা টাকা ভরলে হয়তো টাকা কেটে নিয়ে যায়। এর কারণটা কি? এখন যে মিটার লাগাতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, যে অনেক বিল বেশি আসে। আর এছাড়াও অনেক সময় 120 ডিজিটের কোড দেওয়া হয়, যা ইনপুট করা মারাত্মক কষ্টসাধ্য ব্যাপার। আর তাই অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়ারও অভিযোগ রয়েছে গ্রাহকদের। মিটারে বললাম 500 টাকা, ওইখান থেকে চলে গেল ধরেন 150 টাকা, তাই রইল কত? 350 টাকা। তাহলে এই 150 টাকা আমরা কতদিন যাবত আমরা দিতে থাকবো? আমাদের এই যে টাকাটা কাটতেছে কতদিন অন্তত কাটবে এবং কতদিন পরে এই কাটাটা শেষ হবে
সেটা সরকারের কাছে আমার আবেদন। বিদ্যুতের টাকা আজকে ঢুকালে কালকে শেষ, 2 দিন বা 3 দিন চলে, 4 দিন চলে, এটা লাভ হয় কি? সরকারের কার্ড ঢুকায় কি মানে রিক্সাওয়ালা করে ভাত খাইতে দিব না, উপায়ে মারবো? 500 টাকা ভরলে বিদ্যুৎ থাকে আপনি যে 375 টাকা, 375 টাকা থেকে আমাদের কোনোভাবেই চলে না। আজকে ভরতে গেলে আপনার মাত্র 2 দিন থাকে। অন্যদিকে প্রিপেড মিটারের প্রয়োজনীয় ও সর্বশেষ ব্যালেন্স সংকেত না পাওয়ার ফলে হুট করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয় চরম ভোগান্তিতে পড়তে হয় বিদ্যুৎ গ্রাহকদের। তবে এটি ভোগান্তি নয়, বরং অতীতের বিদ্যুৎ বিল প্রদানের প্রথা থেকে বেরিয়ে আসায় অনেক গ্রাহক না বুঝেই দুষছেন প্রিপেড সিস্টেমকে বলে জানালেন বুয়েটের এই বিশেষজ্ঞ। দিলেন পূর্ণাঙ্গ ব্যাখ্যাও। আগের সিস্টেমে ডিমান্ড চার্জ যোগ হতো, আগের সিস্টেমে মিটার চার্জ যোগ হতো, আগের সিস্টেমে ডিউ যোগ হতো, অনেক কিছু যোগ হওয়ার পরে তারপরে এনার্জির একটা বিল আসতো। এখন এটা হচ্ছে আপনি যখন টাকা জমা দিচ্ছেন 500 টাকা বা 1000 টাকা, তখন সেখান থেকে আপনার ডিমান্ড চার্জটা কেটে রাখতেছে, তারপরে স্যাংশন লোডের জন্য, তারপরে মিটার চার্জ, এরকম অনেকগুলো চার্জ কেটে একটা টাকা আপনাকে দেখাচ্ছে। আপনি 500 টাকা জমা দিলেন, হয়তো 400 টাকা আপনাকে দেখালো আপনার এনার্জির ব্যালেন্স। সবাই ভাবতেছে 100 টাকা তো আমার হারায় গেল, 100 টাকা কিন্তু আগেও দিতে না। প্রিপেড মিটারে টাকা রিচার্জ করা মাত্রই কেটে নেওয়া হয় আনুষঙ্গিক খরচ, ভ্যাট ও ট্যাক্স। তবে প্রিপেড মিটার থেকে ইমার্জেন্সি ব্যালেন্স সর্বোচ্চ 100 টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তাই প্রিপেড মিটার আধুনিকতা নাকি ভোগান্তি, সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। এখানে অ্যাওয়ারনেসের একটু অভাব আছে। এখানে হয়তো ইউটিলিটি কোম্পানিগুলো এই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারে যে আসলে কত টাকা কেটে যাচ্ছে, এটা নিয়ে গ্রাহক পর্যায়ে একটা অসন্তোষ আছে। তবে এসব ব্যাপারে কথা বলতে নারাজ ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি বা পল্লী বিদ্যুৎ, পিডিবি, ওজো পার্টিকো ও নেসকো কর্তৃপক্ষ। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। টানা বৃষ্টি বন্ধ হওয়ায় দেশের কিছু স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেশ কয়েকটি জেলায় অবনতি হয়েছে। সুনামগঞ্জের সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ ও জামালপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। গাইবান্ধায় নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জুবের রহমান। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটছে পানিবন্দী মানুষ। এছাড়াও সুরমা নদীর পানি 16 পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 38 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত, বীজতলা, তিল, বাদাম, সবজি বাগান সহ বিভিন্ন ফসল। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী 6টি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার ফলে 37টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়েছে। 2300 হেক্টর ফসলি জমি নিমজ্জিত এবং বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে 22,000 মানুষ পানিবন্দী হয়েছে। পানির স্রোতে সহস্রাধিক ঘরবাড়ি ভেসে গেছে। এদিকে বৃষ্টি ও বন্যার পানিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাইবান্ধা সাগাটা আঞ্চলিক মহাসড়ক। অপরদিকে উজান থেকে নেমে আসা ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্দা ও কাঁঠালতলা গ্রাম এলাকায় যমুনার তীব্র ভাঙন দেখা দিয়েছে। জুবের রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এবারে রাজনীতি। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দীর্ঘদিন পরে অবশেষে দলের সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড থানার প্রস্তাবিত কমিটি জমা দেওয়ার পরেই ঝড় উঠেছে নানা আলোচনা সমালোচনার। ইতিমধ্যেই কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ। বলা হচ্ছে প্রস্তাবিত কমিটিতে জায়গা দেওয়া হয়েছে মাইম্যান এবং আর্থিক লেনদেন করা নেতাকর্মীদের। বঞ্চিত হয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। অভিযোগের তীর মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকে। সাইদুর রহমান, আবিরের রিপোর্ট।
সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিনেও করা হয়নি ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি। দলের হাইকমান্ড থেকে বারবার চাপ দেওয়ার পর অবশেষে দলের সাধারণ সম্পাদকের কাছে প্রস্তাবিত এই কমিটি জমা দেয় নগরের শীর্ষ 2 নেতা। আর এই কমিটি জমা দেওয়ার পরেই শুরু হয় তোলপাড়, জন্ম দেয় নানা আলোচনা সমালোচনার। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়া হয় লিখিত নানা অভিযোগ। এতে উল্লেখ করা হয় প্রস্তাবিত কমিটিতে জায়গা দেয়া হয়েছে মাইম্যান, শীর্ষ 2 নেতার আত্মীয় এবং আর্থিক লেনদেন করা অনেক নেতাকর্মীদের। বঞ্চিত হয়েছে ত্যাগী দুর্দিনের নেতাকর্মীরা। তারা তাদের মাইম্যান আর কিছু টাকা পয়সা খেয়ে তারা মনে করেন যে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ এদেরকে মনে করেন যে লাইমলাইটে নিয়ে আসতে চাচ্ছে। এই ঢাকা মহানগর একদম অযোগ্য, এরা হাইব্রিড ছাড়া কিছু বুঝে না। যারা দলের নিবেদিত তাদের জন্য তারা নিবেদিত না। তাহলে আওয়ামী লীগ একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে, যে আওয়ামী লীগ করার মতো আর লোক নাই, একই ব্যক্তিকে 3টা পদ দিতে হবে। যে এখানে তো আপনি এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে টাকা পয়সা লেনদেনের বিষয়টা, যে কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে 20 লাখ, শেষ মুহূর্তে যার কাছ থেকে এর চেয়ে বেশি পাওয়া গেছে তাকেও নাকি নাম প্রস্তাব করা হয়েছে। আর্থিক লেনদেন করেই অধিকাংশ নেতারা এই কমিটিতে জায়গা করে নিয়েছে বলেও অভিযোগ করেন তারা। এখানে আমাদের অভিযোগ যে বাস্তব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব আসতেছেন না। 75টা ওয়ার্ডে 150 আর 48, অন্যগুলির কথা বাদে দিলাম। এরা যদি এরকম 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দিয়ে যদি আসে, কত কোটি টাকা বাণিজ্য হয়েছে এখানে। আমি তাই অনুরোধ করব আওয়ামী লীগের সভানেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী, উনি যেন যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিদেরকে ঠাঁই দেওয়া হোক। এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবেন। অসত্য ভিত্তিহীন এগুলো কমিটি নিয়ে এত অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করেও রিসিভ করেননি সভাপতি আবু আহমেদ মান্নাফি। প্রস্তাবিত কমিটি যাচাই বাছাই করেই অনুমোদন দেয়া হবে, আর অনুমোদনের পরেই ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ। এই কমিটিগুলা ওয়ার্ড এবং থানা কমিটি অনুমোদন হয়ে গেলেই মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মেলনের তারিখ নির্ধারণ হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি এখন যেন নিয়মে দাঁড়িয়েছে। গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আরও বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব ধরনের সবজিতে কেজিতে বেড়েছে 25 থেকে 30 টাকা। কাঁচা মরিচের কেজি উঠেছে 280 থেকে 320 টাকা। বেড়েছে মাছ ও মুরগির দামও। অস্থিরতা ডিম ও পেঁয়াজের বাজারেও। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর বাজারে ঠিক যেন নিয়ম করে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন কোনো পণ্য নেই যে তার দাম বাড়েনি। প্রতিটি পণ্যে বেড়েছে 20 থেকে 30 টাকা। আর বর্ষার অজুহাতে কাঁচামরিচ থেকে শুরু করে সব কাঁচা পণ্যের দাম যেন আকাশচুম্বী। বাজেটের অনুসারে আরো পণ্যের দাম বাড়ানো হয়েছে। 20 টাকা কিনে না 30 টাকা বেশি, 40 টাকা কিনে 50 টাকা বেশি। মুরগির দামেও মিলছে না স্বস্তি। গরু ও খাসির মাংসের দামও বাড়তি। গরিবের আমিষ খেত ডিমের দাম বেড়ে ডর্জন প্রতি বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। চালের বাজারে বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। সার্বিক অবস্থায় কেমন আছেন ভোক্তারা? কারোর কোনো কন্ট্রোল নাই, এক এক দোকানে এক এক রকম দাম। একটা তরকারি কি আমাদের দেশে হইতেছে সেটার দাম কি 100 টাকা হইতে পারে কেজি? গরিবেরা এই বাজার করে খাওয়ার মতন তাদের শক্তি সামর্থ্য নাই। আমি চাইবো আসলে কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোতে অ্যাটেনশন দিক। আর আবারও অস্থির উঠেছে পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। আর দেশি পেঁয়াজ তো সেঞ্চুরি করেছে। তবে মশলার দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে এলাচ। মানভেদে এলাচ বিক্রি হচ্ছে 3500 থেকে 4200 টাকা দরে। বাজারে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। তবে ভোক্তাদের দাবি, এই দাম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর থেকে কঠোরতম হবে এবং বাজার মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করবে। তাহলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
শুক্রবার ছুটির দিনে ভোর রাত থেকে বিকেল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার শসরা ইউনিয়নের 5 বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হন। পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকাচ্ছন্ন পুরো এলাকা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে SM হামিমের ডেস্ক রিপোর্ট। সারা দেশে গত 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকেই। দিনাজপুর সদর উপজেলা শস্য ইউনিয়নের 5 বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 28 জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নিলে সেখানে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়। ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে সংঘর্ষে পিকআপের চালক ও হেল্পার নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বাসের অন্তত 15 জন যাত্রী আহত হয়। দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের পকুরিয়া যদুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানা উপপরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুরে ফুলবাড়িতে ট্রাক ও নসিবনের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, বিকালে ফুলবাড়ি ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিসের পাশে দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ফুলবাড়ি ফায়ার সার্ভিস। এদিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিল এলাকায় এক প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় 5 জন নিহত ও 2 জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাকশি হাইওয়ে থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর জানান, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জন ও হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। SM হামিম, মাই টিভি। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুন্ডু। আল্লাহ হাফেজ।